আজকে আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে মেডিসিনাল নিউরোজেনিক ম্যাস অথবা টিউমার যেটাই হোক। এখন এই প্রশ্নটা অনেক আগে আসছে। আজকের যে কয়টা টপিক আছে সবগুলোই বেশ আগে আসছে এবং আমরা এটা প্র্যাকটিক্যালি এগুলো খুব বেশি ডিল করি না বা রিপোর্টে ওইভাবে লিখি না। তারপরেও নিউরোজেনিক টিউমারটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে পোস্টেরিয়র মেডিসিনালে যে টিউমার গুলো হয়, ম্যাস গুলো হয়, তার মধ্যে বেশিরভাগই মোটামুটি 90% হলো নিউরোজেনিক টিউমার হয় এবং সাধারণত এগুলো বিনাইন হয়। আমরা এখানে যে চেস্ট এক্সরেটা দেখতে পাচ্ছি, এখানে আমরা আহ, একটা হাইলার রিজনে একটা লেশন দেখতে পাচ্ছি এবং লেশনটা যদি আমি একটু ডিসক্রাইব করি তাহলে লেশনটার বেসটা বেশ বড়, মিডিস্টেমের সাথে বেসটা বেশ বড় এবং অ্যাঙ্গেল যদি আমি চিন্তা করি, দুই পাশের অ্যাঙ্গেল, উপরের অ্যাঙ্গেলটা ভালো বোঝা যাচ্ছে না, তবে নিচের অ্যাঙ্গেলটা যদি দেখি, এটা অবটিউজ একটা অ্যাঙ্গেল, ব্রড বেস অবটিউজ অ্যাঙ্গেল, যেটা মানে লাংসের লেশনের বিপক্ষে যায়। এবং ওয়েল ডিফাইন্ড মার্জিন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা আহ, মানে লাংসের বাইরের লেশন, কিন্তু আমরা যদি আবার উপরের লেশন, উপরের পার্টটা দেখি, তাহলে আবার এখানে ইল ডিফাইন্ড মনে হচ্ছে লাং লেশন হতে পারে। তবে সবসময় আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না যে এটা আসলে লাং নাকি, অনেক সময় কনফিউশন হয়। লাং লেশন গুলো সাধারণত মার্জিন ইনডিফাইন্ড হয় এবং অ্যাকিউট অ্যাঙ্গেল করে। যদি একটা লেশন থাকে লাংসে, সেটা যদি মিডিস্টামে টাচ করে, তাহলে এরকম একটা লেশন হবে, সেটা অ্যাঙ্গেলটা অ্যাকিউট থাকবে এবং বেসটা ন্যারো হবে। এটা বেসটা অনেক ওয়াইড। এবং এখানে আরেকটা আছে, যেটা হাইলাম ভেসেল গুলো এর ভেতর দিয়ে বেশ ভালোভাবে দেখা যাচ্ছে, যেটা ইন্ডিকেট করে যে এটা হাইলামের সামনে অথবা পিছনে আছে, হাইলামকে ওইভাবে ডিস্টর্ট করেনি। এবং হার্ড বর্ডারটা আমরা বেশ ভালোভাবেই ডিফাইন করতে পারতেছি, যেটা থেকে আমরা বুঝতে পারি যে লেশনটা সামনের দিকে নাই। সামনের দিকে থাকলে, যদি হার্টের সাথে লেগে থাকতো, তাহলে এটা আহ সামনের দিকের একটা লেশন হতো, যেটা সিলের সাইনটা আহ থাকতো। তার মানে এটা মোটামুটি একটা পেছনের লেশন। এবং যেটা আমরা বললাম যে পোস্টেরিয়র মেডিসিন নামে যে লেশন গুলো হয়, এখানে ম্যাক্সিমাম লেশনই হচ্ছে নিউরোজেনিক টিউমার হয় এবং বিনাইন, বেশিরভাগই বিনাইন হয়। নিউরোজেনিক টিউমারের মধ্যে সবচেয়ে কমন যেটা হয় সেটা হলো নার্ভ সিট টিউমার। নার্ভ সিট টিউমারের মধ্যে আবার আছে নিউরো ফাইব্রোমা এবং সোয়ানোমা, এই দুটা খুবই কমন। এগুলোর আবার ম্যালিগনেন্ট ফর্ম আছে, নিউরোফাইব্রোসার্কোমা এবং ম্যালিগনেন্ট সোয়ানোমা। বিনাইনটাই আমাদের ক্ষেত্রে বেশি কমন নার্ভ সিট টিউমার। এরপরে আছে গ্যাংলিয়ন সেল টিউমার অথবা সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন টিউমার, যেটা নিউরোব্লাস্টোমা, গ্যাংলিও নিউরোব্লাস্টোমা এবং গ্যাংলিও নিউরোমা, এই তিনটা নামে আছে। নামগুলো আমরা জাস্ট, আমার কাছে আজকে আসলে ছবির কালেকশন বেশি নাই, তবে আমরা এখানে জাস্ট কি কি ডিফারেন্সিয়াল হয় সেটা একটু জাস্ট দেখবো। ফিচার গুলো মোটামুটি একই, বিনাইন এবং ম্যালিগনেন্টের ফিচার যদি আমরা চিন্তা করি, আমরা যেগুলো আগে পড়ছি, আউটলাইন, তারপরে ইনভেশন, এগুলো বিনাইনে থাকবে না। ম্যালিগনেন্টের লেশন গুলোতে ইনভেশন থাকে। যাই হোক, আমার নার্ভ টিউমার নিউরোফাইব্রোমা, সোয়ানোমা এবং কারেসপন্ডিং ম্যালিগনেন্ট টিউমার গুলো হচ্ছে নিউরোফাইব্রোসার্কোমা এবং ম্যালিগনেন্ট সোয়ানোমা। নার্ভ টিউমার গুলো সাধারণত দুইটা বা তার কম ভার্টিব্রাল বডিকে স্প্যান করে, মানে কম্পারেটিভলি ছোট। অন্যদিকে গ্যাংলিয়ন সেল টিউমার যেগুলো আছে, নিউরোব্লাস্টোমা, গ্যাংলিয়ন নিউরোব্লাস্টোমা এবং গ্যাংলিয়ন নিউরোমা, এই লেশন গুলো সাধারণত তিন বা তিনের বেশি ভার্টিব্রাল বডি এক্সপ্যান্ড করে, মানে এটা একটু বড় হয়। এবং নামগুলো হচ্ছে, গ্যাংলিয়ন সেল টিউমারের নামগুলো হচ্ছে নিউরোব্লাস্টোমা, গ্যাংলিয়ন নিউরোব্লাস্টোমা এবং গ্যাংলিয়ন নিউরোমা। এবং এখানে একটু গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে যে নিউরোব্লাস্টোমা, গ্যাংলিয়ন নিউরোব্লাস্টোমা এবং গ্যাংলিয়ন নিউরোমা, তিনটা নাম আছে। নিউরোব্লাস্টোমা আমরা জানি যে যেহেতু ব্লাস্টোমা, তার মানে এটা সবচেয়ে মানে অল্প বয়সে হবে, এটা 5 বছরের নিচে সাধারণত ইয়াং চিলড্রেনদের হয়। গ্যাংলিও নিউরোব্লাস্টোমা যেটা, সেটা তার পরের স্টেজ, 5 থেকে 10 বছর বয়সে হয় এবং এটা ইন্টারমিডিয়েট ভ্যারাইটি। নিউরোব্লাস্টোমাটা ম্যালিগনেন্ট, গ্যাংলিও নিউরোব্লাস্টোমা ইন্টারমিডিয়েট, এবং সবার শেষে যেটা গ্যাংলিও নিউরোমা, এটা হলো বড় বাচ্চাদের হয় এবং অ্যাডাল্টদের হয়, 10 বছরের বেশি যারা, তাদের ক্ষেত্রে হয়। এবং এটা হলো বিনাইন ফর্ম।
এর সাথে আছে প্যারাগ্যাংলিওমা, যেটা ফিওক্রোমোসাইটোমার মতো প্যারাগ্যাংলিওমা। চেস্টের ক্ষেত্রে যে প্যারাগ্যাংলিওমা গুলো হয় এগুলো সিম্প্যাথেটিক প্যারাগ্যাংলিওমা হয়। এর সাথে প্যারাসিম্প্যাথেটিক প্যারাগ্যাংলিওমা কিছু আছে, যেমন ক্যারোটিড বডি প্যারাগ্যাংলিওমা, সেটা কিন্তু নেকে, হেড নেকের দিকে বেশি হয়। যাই হোক, ব্রড হেডিং এ যদি আমরা বলি, নার্ভ সিট টিউমার যেখানে নিউরোফাইব্রোমা সোয়ানোমা সবচেয়ে কমন, গ্যাংলিয়ন সেল টিউমার সেখানে নিউরোব্লাস্টোমা, গ্যাংলিয়ন নিউরোব্লাস্টোমা এবং গ্যাংলিয়ন নিউরোমা, এবং এরপরে আছে প্যারাগ্যাংলিওমা, যেটা ফিওক্রোমোসাইটোমার মতো সিমিলার ফিচার, এবং এটা হলো সিম্প্যাথেটিক। এখন আমরা যে লেশনটা দেখতে পাচ্ছি, এটা আমরা দেখলাম যে আমাদের ধারণা ছিল পিছন দিকে আছে লেশনটা, হাইলামের পিছনে, এবং ল্যাটারাল ভিউ করলে আমরা একটা ধারণা পাবো যে এর লোকেশন এক্স্যাক্টলি কোন দিকে আছে, এবং আমরা দেখতে পাচ্ছি এটা ভার্টিব্রাল শ্যাডোর সাথে সুপার ইম্পোজড হয়েছে, তার মানে এটা পিছন দিকে আছে। এবং সিটি কার্ড যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে পিছন দিকে আছে, এবং এটা ইন্টারভার্টিব্রাল এক্সটেনশন কিছুটা আছে, নিউরাল ফোরামেনাটা ওয়াইডেন্ড মনে হচ্ছে। এবং এমআরআই যদি দেখি আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি তিনের বেশি ভার্টিব্রাকে স্প্যান করছে, তার মানে এটা এবং পেশেন্টের বয়স যদি আমরা দেখি, যদিও এখানে দেখা যাচ্ছে না, বয়স 28, এবং আমরা দেখলাম যে 28 যদি হয় এবং তিনটার বেশি ভার্টিব্রাল বডি এক্সপ্যান্ড করছে, তার মানে এটা গ্যাংলিয়ন সেল টিউমার হওয়ার সম্ভাবনাটা বেশি। এবং যেহেতু অ্যাডাল্ট, তার মানে এটা গ্যাংলিয়ন নিউরোমা, যেটা হলো বিনাইন ফর্ম। এবং আমরা যদি এর লেশন ক্যারেক্টারিস্টিক্স দেখি, যে আউটলাইনটা বেশ ওয়েল ডিফাইন্ড, যেহেতু ওয়েল ডিফাইন্ড আউটলাইন, সেক্ষেত্রে আমরা এটা বিনাইন লেশন চিন্তা করবো, যদিও অনেক বড় একটা লেশন, নিউরাল ফোরামিনার এক্সটেনশন আছে এবং বয়সও ম্যাচ করছে, এটা আসলেই একটা গ্যাংলিয়ন নিউরোমার কেস। এখন যখন আমরা এরকম একটা লেশন পাবো, তখন আমাদেরকে কিছু সাইন চিন্তা করতে হবে, যে লোকেশনটা আমরা কিভাবে চিন্তা করব। একটা আমরা এর আগে আলোচনা করছি, যেটা সার্ভাইকোথোরাসিক সাইন। সার্ভাইকোথোরাসিক সাইন দিয়ে আমরা মোটামুটি একটা ধারণা পেতে পারি যে লেশনটা সামনের দিকে নাকি পেছন দিকে আছে। সার্ভাইকোথোরাসিক সাইন মানে হচ্ছে ক্লাভিকুলের উপরে, চেস্ট এক্সরেতে, প্লেন চেস্ট এক্সরেতে ক্লাভিকুলের উপরের পার্টটাতে ল্যাটারাল বর্ডারটা ভালোভাবে বুঝতে পারবো না যদি লেশনটা ট্রাকিয়ার সামনে থাকে, এবং লেশনটা যদি ট্রাকিয়ার পিছনে থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু ক্লাভিকুলের উপরে ল্যাটারাল বর্ডারটা ডিফাইন করতে পারবো ভালোভাবে। আরেকটা আছে থোরাকো অ্যাবডোমিনাল সাইন, যেহেতু পোস্টেরিয়র মেডিস্টিনাম একটা বড় পার্ট, পিছন দিক থেকে আমরা কিন্তু ডোম অফ দ্য ডায়াফ্রামের নিচের পার্টটা ভালোভাবে বুঝতে পারি না। তবে লেশনটা যদি অ্যাবডোমেন থোরাসিক লেশনও থাকে, পিছন দিকে থাকে, নিচের দিকে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই লেশনটার একটা পার্ট আমরা অ্যাবডোমেনের যে পার্ট, সে তার ভিতরে দেখতে পারবো, যদিও লেশনটা থোরাক্সের ভিতরেই আছে। আবার এমনও হতে পারে লেশনটা পিছন দিক দিয়ে একেবারে অ্যাবডোমেনের ভিতরে এক্সটেন্ডেড হতে পারে, সেক্ষেত্রে একটা থোরাকো অ্যাবডোমিনাল সাইন আছে, সেটা আমরা দেখতে পারবো যে একটা এটা লেশন। বুঝতে পারছি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, এটা ওয়ালাইকুম বুঝতে আসসালাম। পারছি। আচ্ছা, আমার কাছে ছবি থাকলে ভালো হতো, ছবিটা আসলে কালেক্ট করা সম্ভব হয়নি। মানে পোস্টেরিয়র মেডিস্টিনাম যেটা, সেটা একটা বড় পার্ট থাকে ডায়াফ্রামের শ্যাডোর নিচের দিকে। সেক্ষেত্রে আমরা একটা লেশন যদি ডায়াফ্রামের নিচে পাই, প্যারাভার্টিব্রাল লেশন, সেটা কিন্তু হইতে পারে যে এটা থোরাক্সের ভেতরে আছে, কিন্তু আমরা অ্যাবডোমেনের মানে পার্টের ভেতরে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে প্যারাভার্টিব্রাল একটা লেশন যদি নিচের পার্টটা যদি ভার্টিব্রার দিকে কনভার্জেন্ট হয়, ন্যারো হতে হতে ভার্টিব্রার দিকে যায়, সেক্ষেত্রে এটা থোরাসিক লেশন হওয়ার সম্ভাবনাটাই বেশি। আরেকটা হচ্ছে যদি লেশনটা আস্তে আস্তে ডাইভার্জেন্ট হয় নিচের দিকে, সেক্ষেত্রে লেশনটা থোরাক্স থেকে অ্যাবডোমেনের ভেতরের দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। এটা হচ্ছে আমরা যদি থোরাকো অ্যাবডোমিনাল সাইন চিন্তা করি। ডায়াফ্রামের নিচেও দেখা যাবে অ্যাবডোমেনের যে পার্ট, সেটার ভিতর দিয়ে, কিন্তু যদি ল্যাটারাল বর্ডারটা কনভার্জেন্ট হয়, মানে প্যারাভার্টিব্রাল রিজিয়নের দিকে, সেক্ষেত্রে এটা থোরাক্সের ভেতরেই। কিন্তু যদি নিচের দিকে ল্যাটারাল বর্ডারটা ডাইভার্জেন্ট হয়,
আহ, বড় হয়ে যায় শ্যাডোটা নিচের দিকে, সেক্ষেত্রে এটা মনে করতে হবে যে অ্যাবডোমেনের ভেতরে এক্সটেনশন থাকতে পারে। নার্ভ শিট টিউমার যেগুলো, এগুলো বা এই লেশনগুলো যেহেতু ইন্টারকস্টাল স্পেসকে ইনভলভ করে, তার মানে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা অনেক দিন ধরে রিবকে তারপরে ভার্টিব্রাল বডিকে কম্প্রেস করবে, সেক্ষেত্রে স্ক্যালোপিং হবে ভার্টিব্রাল বডিতে এবং রিব গুলো থিন হয়ে যাবে, যেটাকে রিবন রিব বলে। এটা একটা গুরুত্বপূর্ণ সাইন হতে পারে নার্ভ শিট টিউমারের জন্য। আর যদি এই লেসন গুলো র্যাপিডলি ইনক্রিজ করে, বিনাইন একটা লেসন কিন্তু র্যাপিডলি যদি ইনক্রিজ করে সাইজে, সেক্ষেত্রে এর ভেতরে একটা হতে পারে যে এর ভিতরে হেমোরেজ হতে পারে, আর একটা হতে পারে যে এটা ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে পারে। আর যেটা নিউরোফাইব্রোমা এবং সোয়ানোমা, এগুলোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে যদি আমরা T2 ওয়েটেড ইমেজে দেখি, সেক্ষেত্রে এটা ব্রাইট হয়, কিন্তু সেন্ট্রালি কোলাজেনাস স্ট্রোমা থাকার কারণে সেন্ট্রাল পার্টটা ডার্ক হয়, যেটা দুইটা মিলে পেরিফেরালি ব্রাইট এবং সেন্ট্রালি ডার্ক, এই দুইটা মিলে একটা টার্গেট সাইনের মতো অ্যাপিয়ারেন্স হয়, যেটা নিউরোফাইব্রোমা এবং সোয়ানোমা দুইটার ক্ষেত্রেই হতে পারে। তবে নিউরোফাইব্রোমার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া যায় যে টার্গেট সাইন T2 ওয়েটেড ইমেজে। আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে সিম্প্যাথেটিক প্যারাগ্যাংলিওমা বা প্যারাগ্যাংলিওমার ক্ষেত্রে আমরা T2 ওয়েটেড ইমেজে এগুলো অনেক বেশি হাই সিগন্যাল ইন্টেন্সিটি থাকে, যেটা লাইট বাল্ব অ্যাপিয়ারেন্স বলে, মানে অনেক বেশি ব্রাইট হয়, লাইট বাল্ব অ্যাপিয়ারেন্স হয়। আরেকটা ফিচার হচ্ছে, এটা কমন ফিচার সকল প্যারাগ্যাংলিওমার জন্য, এটা মিডিস্টাইনাল প্যারাগ্যাংলিওমার জন্য প্রযোজ্য। সেটা হচ্ছে T2 ওয়েটেড ইমেজ অথবা কন্ট্রাস্ট ইনহ্যান্সড ইমেজে প্যারাগ্যাংলিওমা গুলো একটা স্পেশাল নাম আছে সল্ট এন্ড পিপার অ্যাপিয়ারেন্স, মানে লবণের ভিতরে কিছু মরিচের গুঁড়া যদি দেওয়া হয়, সাদা এবং কালো মিক্সড একটা পার্ট হয় সেটা। আহ, এগুলো হাইলি ভাস্কুলার লেশন প্যারাগ্যাংলিওমা গুলো। যখন T2 ওয়েটেড ইমেজ করা হয় তখন দেখা যাবে যে এর ভিতরে যে ভেসেলটা আছে সেগুলো ফ্লো ভয়েড দিবে। আহ, মূল লেশনটা ব্রাইট থাকবে, কিন্তু ফ্লো ভয়েডের কারণে এর ভিতরে কালো কালো পার্ট দেখা যাবে। এই কারণে T2 ওয়েটেড ইমেজে একটা সল্ট এন্ড পিপার অ্যাপিয়ারেন্স হতে পারে। ইভেন এটা পোস্ট কন্ট্রাস্ট স্ক্যানেও এরকম অ্যাপিয়ারেন্স হতে পারে, তবে পোস্ট কন্ট্রাস্ট স্ক্যানে অ্যাপিয়ারেন্সের এক্সপ্লানেশনটা আলাদা হবে। যেহেতু ভেতরে ভেসেল আছে তখন ভেসেলটা ব্রাইট হবে, কিন্তু লেশনটা T1 এ ডার্ক হতে পারে। যাই হোক, আলটিমেটলি ব্রাইট এবং ডার্ক সিগন্যালের মিক্সচার থাকবে, সেটাতে আমরা সল্ট এন্ড পিপার অ্যাপিয়ারেন্স বলবো। এরপরে আমাদের যে কোশ্চেন একটা, এটা বেশ আগে আসছে, মেডিসিনাল সিস্টিক লেশন। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, রাইট সিপি অ্যাঙ্গেলে একটা লেশন দেখতে পাচ্ছি, লেশনের আউটলাইনটা ওয়েল ডিফাইন্ড। এরকম একটা লেশনের একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে প্লুরোপেরিকার্ডিয়াল সিস্ট, একটা সিস্টিক লেশন, এবং এটা কমন। এটা যে পেরিকার্ডিয়াল স্যাক যে তৈরি হয় যখন ডেভেলপমেন্টাল পিরিয়ডে থাকে, ভেন্ট্রাল এবং প্যারাইটাল পেরিকার্ডিয়াল রিসেস থাকে, সেটা আস্তে আস্তে স্যাকে পরিণত হয়। যখন ওইটার ডেভেলপমেন্টে অ্যাবনর্মালিটি হবে তখন এরকম একটা সিস্টিক লেশন হিসেবে থাকতে পারে। যদি একটা ট্রু সিস্ট হয় তাহলে এটা একেবারেই সেপারেটেড থাকবে পেরিকার্ডিয়াম থেকে, এবং পেরিকার্ডিয়ামের সবগুলো লেয়ার থাকবে, একেবারেই সেপারেট থাকবে। কিন্তু যদি কোনো কারণে পেরিকার্ডিয়াল স্যাকের সাথে কমিউনিকেশন থাকে, সেটা একটা পেরিকার্ডিয়াল আউটপাউচিং হিসেবে ধরতে পারি আমরা, এবং এটা এক ধরনের ডাইভার্টিকুলা। কিন্তু ট্রু সিস্ট যদি হয়, এটা পেরিকার্ডিয়াল স্যাকের সাথে কোনো ধরনের কমিউনিকেশন থাকবে না। এবং সবচেয়ে বেশি আহ ভাগ জায়গায় যেখানে পাওয়া যায় সবচেয়ে কমনলি, সেটা হচ্ছে রাইট সিপি অ্যাঙ্গেল, যেটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া অন্যান্য যে কোনো জায়গাতেই হতে পারে, কিন্তু রাইট সিপি অ্যাঙ্গেলটা সবচেয়ে বেশি কমন। এখন একটা সিস্টিক লেশন, যেটা প্লেন এক্সরেতে আমরা তো এরকম ওয়েল ডিফাইন্ড একটা সফট টিস্যু ডেনসিটি লেশন হিসেবে পাবো সিটিতে। সফট টিস্যু লেশন বলতে পারি আমরা, এক্সরেতে ইউজ করা হয়, তবে বর্ডারটা ওয়েল ডিফাইন্ড থাকবে। সিটির ক্ষেত্রে আমরা এখানে মোটামুটি ডেনসিটির ব্যাপারটা আনতে পারি। এখন যে কোনো সিস্টিক লেশনে সাধারণত যেহেতু ফ্লুইড থাকে, বিষের নিচেই থাকে, তবে এর ভেতরের কন্টেন্ট, যেমন এর ভেতরে হেমোরেজ হতে পারে, এর ভেতরে প্রোটিনেসিস কন্টেন্ট থাকতে পারে, এর উপর ভিত্তি করে
ডেনসিটিটা বেশি হতে পারে। ইভেন সফট টিস্যুর মতো ডেনসিটি দিতে পারে যদি এর মধ্যে প্রোটিনেসিয়াস কন্টেন্টটা বেশি থাকে। আর এমআরআই এর ক্ষেত্রে সাধারণত একটা ফ্লুইড T1 এ হাইপো, T2 তে হাইপার, এটাই হবে। তবে একইভাবে হেমোরেজ হলে এর সিগন্যাল ইন্টেন্সিটিটা চেঞ্জ হতে পারে। আহ, যদি এর মধ্যে প্রোটিনেসিয়াস কন্টেন্ট থাকে সেটার উপর ভিত্তি করেও সিগন্যাল ইন্টেন্সিটিটা চেঞ্জ হতে পারে। এই কথাগুলো যে কোনো সিস্টের ক্ষেত্রে আমরা কিন্তু মানে পয়েন্ট আকারে লিখে দিতে পারি। ল্যাটারাল ভিউতে যদি দেখি আমরা তাহলে দেখতে পাচ্ছি এটা সিপি অ্যাঙ্গেলের অ্যান্টেরিয়রলি আছে। এরকম একটা যদি সিস্ট থাকে তাহলে এখানে আবার কিছু ডিফারেন্সিয়াল গুরুত্বপূর্ণ কিছু ডিফারেন্সিয়াল আছে। যেমন একটা হতে পারে ফ্যাট প্যাড, এপিকার্ডিয়াল ফ্যাট প্যাড একটা হতে পারে। ডায়াফ্রামেটিক হাম্প একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্সিয়াল হতে পারে। মরগ্যাগনি হার্নিয়া একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্সিয়াল। এরকম কয়েকটা ডিফারেন্সিয়াল আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে। এখানে আমরা সিটি যদি দেখি তাহলে একটা ওয়েল ডিফাইন্ড লেশন দেখতে পাচ্ছি। সরি, এটা এমআরআই। এখন এটা যেহেতু T1 ওয়েটেড ইমেজ পোস্ট কন্ট্রাস্ট, সরি আমি ভুল বলতেছি, সিটি, হ্যাঁ আমি ভুল বলতেছি, ওয়াটার ডেনসিটি। সিটির ক্ষেত্রে আমাদেরকে ওয়াটার ডেনসিটি টার্মটা ইউজ করতে হবে, এবং আমার কাছে এমআরআই নাই, যাই হোক। এরপরে যেটা সেটা হচ্ছে ব্রঙ্কোজেনিক সিস্ট। ব্রঙ্কোজেনিক সিস্ট হচ্ছে যখন ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রিটা ডেভেলপ করে, যেটা ফোরগার্ড থেকে আহ, একটা বার্ড তৈরি হয়, সেখান থেকে আস্তে আস্তে ডেভেলপ হয়। যদি কোনো কারণে এই ডেভেলপমেন্টের সময় একটা পার্ট ডিটাচড হয়ে যায়, সেক্ষেত্রে এরকম ব্রঙ্কোজেনিক সিস্ট ডেভেলপ করতে পারে। এবং এইটা কলামনার এপিথেলিয়াম, যেটা সিলেটেড কলামনার এপিথেলিয়াম, সেটা দিয়ে লাইন থাকে। এবং সাধারণত এটা ব্রঙ্কিয়াল ট্রির সাথে কমিউনিকেট করে না। যদি কমিউনিকেট করে সেক্ষেত্রে ওর ভিতরে গ্যাস যেতে পারে এবং সেক্ষেত্রে ফ্লুইড লেভেল পেতে পারি, তবে সাধারণত এটা কমিউনিকেট করে না। এটা সবচেয়ে কমন যে লোকেশন, এটা হচ্ছে সাবকারিনাল লোকেশনে সবচেয়ে কমন। এর সাথে রাইট প্যারাট্রাকিয়াল সেকেন্ড কমন, বা অন্য দিকেও হতে পারে। হাইলার রিজিয়ন, যেখানে আমরা দেখতে পাচ্ছি হাইলার রিজিয়ন হতে পারে, এবং এটা কিন্তু লাংসের ভেতরে যে কোনো জায়গাতেও হতে পারে। তবে সাবকারিনাল এবং রাইট প্যারাট্রাকিয়াল এটা হলো বেশি কমন সাবকারিনাল। এখানে আমরা যদি দেখি একটা সাবকারিনাল রিজিয়নে একটা লেশন দেখতে পাচ্ছি। লেশনের ডিপেন্ডেন্ট পার্টে কিছু রেডিও অপাসিটি আছে। এখানে যে সোর্স থেকে নিয়ে আসে তারা বলছে এখানে কিছু ক্যালসিফিক ডিপোজিট আছে। যাই হোক, লোকেশন সাবকারিনাল লোকেশন, এখান থেকে আমরা চিন্তা করতে পারি যে একটা সিস্ট হতে পারে, ব্রঙ্কোজেনিক সিস্ট। ল্যাটারাল ভিউ যদি দেখি এটা লোকেশনটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। জাস্ট মানে মিডল মিডিস্টেনামের লোকেশনটা সিটি করলে আমরা ডেনসিটি মাপতে পারবো, এবং এর ভিতরে যে ক্যালসিফিক ডিপোজিটটা আছে ডিপেন্ডেন্ট পার্টে সেটা আমরা দেখতে পাচ্ছি। আহ এর সাথে আরেকটা রেজাল্ট ডিফারেন্সিয়াল হতে পারে একইভাবেই, মানে একই রকম লেশনের, সেটা হচ্ছে ইসোফেজিয়াল ডুপ্লিকেশন সিস্ট। এটা ইসোফেগাসের একটা পার্ট যদি ডুপ্লিকেট হয়ে যায় সেক্ষেত্রে ইসোফেজিয়াল ডুপ্লিকেশন সিস্ট। লোকেশন মোটামুটি একই, লোয়ার পোস্টেরিয়র মেডিসিনামে কমনলি হয় ডুপ্লিকেশন সিস্ট ইসোফেজিয়াল। ক্যারেক্টারিস্টিক যদি দেখি, এখানেও যেহেতু সিস তার মানে ফ্লুইড কন্টেন্ট থাকবে। কন্টেন্টের মধ্যে কি কি আছে, হেমোরেজ আছে কিনা তার উপর ভিত্তি করে ডেনসিটি, সিগন্যাল ইন্টেন্সিটি আলাদা আলাদা হতে পারে। এরপরে আমরা যেটা দেখতেছি সেটা নিউরোএন্টারিক সিস্টের একটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, যে যখন নটোকর্ডটা আস্তে আস্তে ডেভেলপ করতেছে, নটোকর্ডের পিছনে একটোডার্ম আছে, সেখান থেকে নিউরাল টিউব ডেভেলপ করবে, এবং সামনে কিন্তু এন্ডোডার্ম আছে, যেখান থেকে গাটের যে পার্টটা সেটা ডেভেলপ করবে, এন্ডোডার্মাল। এখন এই নটোকর্ডের এই পার্টটা থেকে ভার্টিব্রাল বডি ডেভেলপ করবে, এবং এই একটোডার্ম এবং এন্ডোডার্ম এই দুটা পার্ট আলাদা আলাদা হবে পরবর্তীতে। এখন যদি কোনো কারণে এই সেপারেশনটা ঠিক মতো না হয়, এই যে নিউরাল ক্যানাল এবং এন্টারিক ক্যানাল যদি আমরা চিন্তা করি নটোকর্ড মাঝখানে, এটা যদি কোনো কারণে সেপারেশনটা সঠিকভাবে না হয়
সেক্ষেত্রে এখানেও একটা সিস্ট ডেভেলপ করতে পারে, সেটা হচ্ছে নিউরোএন্টারিক সিস্ট। এটা কমনলি আপার মিডিস্টিনামে হয়, পোস্টেরিয়র মিডিস্টিনাম আপার পার্টে, এবং এটার লাইনিংটা স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে হতে পারে, সিলেটেড কলামনার এপিথেলিয়াম দিয়ে হতে পারে। আহ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এটার পয়েন্ট, সেটা হচ্ছে যে যেহেতু এটা নিউরোএন্টারিক ক্যানালের সেপারেশনের অ্যাবনর্মালিটির কারণে হয়, তার মানে এখানে কিন্তু ভার্টিব্রাল অ্যাবনর্মালিটি থাকবে, যেমন হেমি ভার্টিব্রা থাকতে পারে, ব্লক ভার্টিব্রা, বাটারফ্লাই, যেরকম স্পাইনা বাইফিডা, এই প্রবলেমগুলো এই নিউরোএন্টারিক সিস্টের সাথে অ্যাসোসিয়েটেড থাকবে। এটা হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন আমরা যদি দেখি, এখানে আগের লেশনের মতোই একটা প্লুরোপেরিকার্ডিয়াল সিস্টের মতোই লোকেশন আমরা দেখতে পাচ্ছি, একটা লেশন, কিন্তু এটা পরবর্তীতে হিস্টোপ্যাথোলজি করে দেখা গেছে যে এটা নিউরোএন্টারিক সিস্ট। এখন আমাদের ডিফারেন্সিয়াল তো মোটামুটি সবই হয়তো বলতে হবে। ফাইনালি আমরা যদি ভার্টিব্রা একটু তাকাই, ভার্টিব্রা যদি অ্যাবনর্মালিটি থাকে, ইভেন এই লেশন গুলোর এক্সটেনশন থাকে নিউরাল ফোরামিনা, তারপরে ইন্টারভার্টিব্রাল ক্যানালের ভিতরে এটার এক্সটেনশন থাকতে পারে। ইভেন এটা একটা কমন লোকেশনও হচ্ছে ব্রেইনের ভিতরেও এটা লোকেটেড থাকতে পারে, পোস্টেরিয়র ফসাতে, ব্রেইনেও এটা ইন্ট্রাক্রেনিয়াল ফসাতেও এই নিউরোএন্টারিক সিস্ট গুলো হতে পারে। এরপরে আমরা যে লেশনটা দেখতে পাচ্ছি, এটা একটা থাইমিক লেশন। থাইমোমা একটা প্রশ্ন অনেক আগে পরীক্ষায় আসছে, থাইমোমা। এখন থাইমিক লেশনের থাইমাসের যে এপিথেলিয়াল টিউমার গুলো হয়, সেটার মধ্যে খুব কমন হচ্ছে থাইমোমা। যদি এটার একটু অ্যাগ্রেসিভ ফর্ম হয়, সেটা ইনভেসিভ থাইমোমা, এবং কার্সিনোমাও হয় এগুলো। তবে থাইমোমা নিয়ে প্রশ্ন আসছে, এই জন্য এটা একটু ইম্পর্টেন্ট। এবং অ্যাসোসিয়েটেড প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম একটা গুরুত্বপূর্ণ হচ্ছে মায়াস্থেনিয়া গ্রাভিস। এখন এই মায়াস্থেনিয়া গ্রাভিস নিয়েও প্রশ্ন আসছে অনেক আগে। তো এই দুটা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। এখন আমরা যদি এই লেশনটা দেখি, এই লেশনটা ল্যাটারাল বর্ডারটা একটু বেশ ভালোই বোঝা যাচ্ছে, কিন্তু ক্লাভিকুলের উপরে যদি আমি দেখি, সেক্ষেত্রে কিন্তু বর্ডারটা ইলডিফাইন্ড, যেটা হলো সার্ভাইকাল থোরাসিক সাইন এখানে আছে। এখন সার্ভাইকাল থোরাসিক সাইন যদি থাকে, আমরা সেটা বললাম যে সামনের দিকে থাকে, এর সাথে যদি আমরা সিলুয়েট সাইন মিলাই, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যারোটিক নাকলটা এখানে দেখতে পাচ্ছি। যদি অ্যারোটিক নাকল দেখতে পারি, সেক্ষেত্রে লেশনটা কিন্তু সামনের দিকে। আগের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে রাইট হার্ট বর্ডার যদি আহ, না দেখা যায় বা অবস্কিউর যদি হয়, সেক্ষেত্রে এটা সামনের দিকে। কিন্তু অ্যারোটিক নাকলের ক্ষেত্রে ব্যাপারটা উল্টা, কারণ অ্যারোটিক নাকল যে পার্টটা এবং ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, এটা কিন্তু পিছন দিকে থাকে। সো লেশন যদি পিছনে থাকতো, তাহলে কিন্তু এটা অবস্কিউর হতো। এটার ক্ষেত্রে একটু উল্টা ভাবে চিন্তা করতে হয়। এটা যদি অ্যারোটিক নাকল যদি অবস্কিউর হয়, বা ডিসেন্ডিং অ্যাওর্টার পার্ট যদি অবস্কিউর হয়, সেক্ষেত্রে এই জায়গাতে লেশনটা পিছন দিকে চিন্তা করতে হবে। কিন্তু এখানে যেহেতু অবস্কিউর হয়নি, তার মানে এটা সামনের লেশন, এবং সার্ভাইকাল থোরাসিক সাইনও এখানে পজিটিভ। সো ফাইনালি এটা কিন্তু আমরা প্লেন এক্সরে থেকে একটা অ্যান্টেরিয়র পার্টের রিলেশন চিন্তা করতে পারি, এবং ল্যাটারাল ভিউ আমাদেরকে হেল্প করতে পারে। লোকেশনটা আমরা দেখতে পাচ্ছি যে রেট্রোস্টার্নাল এরিয়াতে একটা লেশন আছে, এবং সিটি কাট করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা আসলেই সামনের দিকে আছে। এখন থাইমোমা যদি হয়, একটা স্মুথ অথবা লোবুলেটেড সফট টিস্যু ম্যাস পাবো আমরা, এবং আউটলাইনটা ওয়েল ডিফাইন্ড যদি থাকে, সেক্ষেত্রে আমরা তো সে থাইমোমা চিন্তা করব, বিনাইন যেটা ফর্ম। যদি আউটলাইন ইরেগুলার হয়, তারপরে সারাউন্ডিং টিস্যুতে যদি ইনভেশন থাকে, সেক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে এটা ইনভেসিভ হচ্ছে কিনা। এবং সাইজ একটা গুরুত্বপূর্ণ, যে অনেক বড় যদি হয়, বিশেষ করে 7 সেন্টিমিটারের বেশি হয়, তাহলে এটা ইনভেসিভ হওয়ার সম্ভাবনা বেশি। ইনভেসিভটা চেস্ট ওয়ালে ইনভেশন থাকতে পারে, ভাস্কুলার এনগেজমেন্ট থাকতে পারে, ইনভেশন থাকতে পারে, সারাউন্ডিং স্ট্রাকচারের সাথে যদি ইন্টারফেস গুলো বোঝা না যায়, সেক্ষেত্রেও ইনভেসিভ চিন্তা করা যেতে পারে। তারপরে
ফ্যাট প্যাড যেগুলো আছে, মিডিস্টাইনাল ফ্যাট প্যাড, এগুলো ব্লারিং হতে পারে বা স্ট্যান্ডিং হতে পারে, সেক্ষেত্রে ইনভেসিভ। এবং আরো যদি অ্যাগ্রেসিভ হয় সেক্ষেত্রে কার্সিনোমাও হতে পারে, সেটা আরো বেশি ইনভেসিভ। এবং ইনভেসিভ থাইমোমা, কার্সিনোমা এগুলো হয়তো হিস্টোপ্যাথোলজিতে আমাদেরকে কনফার্ম করতে হবে। তবে আমরা যদি পোস্ট কন্ট্রাস্ট স্ক্যান চিন্তা করি, সেক্ষেত্রে থাইমোমাতে বেশি ইনহেন্সমেন্ট হবে, ইনভেসিভে আরো বেশি, কার্সিনোমাতে আরো বেশি ইনহেন্সমেন্ট হবে। এবং যখন একটা লেশন খারাপের দিকে যায় তখন হেটারোজেনিটিটাও বেশি থাকে। এই জিনিসগুলো একটু আমাদেরকে চিন্তা করতে হবে। এখানে একটা সিস্টিক থাইমোমা, এটা সিস্টিক চেঞ্জ আছে, ওয়েল ডিফাইন্ড আউটলাইন। এখন এখানে একটা আমরা দেখতে পাচ্ছি, এটা এর আগে লেফট সাইডের লেশন ছিল, এবার রাইট সাইডের লেশন। রাইট সাইডে যদি বর্ডারটা আমরা ভালোভাবে বুঝতে পারতাম, সেক্ষেত্রে কিন্তু এটা পিছনের লেশন হতো। আগে যেন লেফট সাইডে যেমন নাকল এবং ডিসেন্ডিং এওয়াটা ভালোভাবে বুঝতে পারলে লেশনটা পিছনের, ভালোভাবে বুঝতে না পারলে লেশনটা পিছনের, বুঝতে পারলে লেশনটা সামনে। আর রাইট সাইডে ঘটনাটা উল্টা, রাইট সাইডে হার্ড বর্ডার যদি বুঝতে না পারি, সেক্ষেত্রে এটা সামনের একটা লেশন। কিন্তু এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যাবনর্মাল সফট টিস্যু অপাসিটি পাচ্ছি চেস্ট ওয়াল বরাবর, এবং এটা ইনভেশন হয়ে গেছে প্লুরাতে। আমরা যদি সিটি কার্ড দেখি তাহলে আমরা এটা খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে অ্যাবনর্মাল সফট টিস্যু ডেনসিটি লেশন পাচ্ছি চেস্ট ওয়াল বরাবর, প্লুরার লাইনিং বরাবর। তার মানে এটা হলো ইনভেসিভ থাইমোমা। এর সাথে যদি আমাদের অ্যান্টেরিয়র মেডিসিনামের লেশন থাকে, সেক্ষেত্রে এখানেও কিছু গুরুত্বপূর্ণ ডিফারেন্সিয়াল আছে। যেমন একটা তো থাইমাস আমরা দেখলাম, এর সাথে একটা হতে পারে থাইরয়েডে একটা ডিফারেন্সিয়াল হতে পারে, যেটা রেট্রোস্টার্নাল থাইরয়েড। টেরাটোমা একটা ডিফারেন্স, খুব গুরুত্বপূর্ণ ডিফারেন্সিয়াল হতে পারে। লিম্ফোমা একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্সিয়াল। এবং এটা 4T দিয়ে আমরা মনে রাখতে পারি, অ্যান্টেরোমেডিস্টাইনাল লেশন, থাইমাস, থাইরয়েড, টেরিবল লিম্ফোমা, লিম্ফোমাটা সরাসরি না বলে টেরিবল লিম্ফোমা বসে টি দিয়ে মনে রাখার জন্য, এবং টেরাটোমা। আমরা যেটা দেখতে পাচ্ছি সাধারণত থাইমাসের লেশনটা এক সাইডে হয়, কোনো একটা থাইমাসের লোব থেকে লেশন তৈরি হয় এবং সেটা এক সাইডে হয়। আর এটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা বাইল্যাটারাল লেশন। এরকম হলে আমাদেরকে লিম্ফোমা একটা হতে পারে, দুই সাইডেই যেহেতু লেশন। তবে এটা হচ্ছে টেরাটোমার একটা কেস। ল্যাটারাল ভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টেরিয়র মেডিস্টিনামের লেশন, এবং এখানে আমরা সিটিতে লোকেশনটা খুব ভালোভাবে বুঝতে পারতেছি। এর সাথে আমাদের এটা যেটা দেখতেছি, দুই সাইডে প্যারাট্রাকেল স্ট্রাইপটা ওয়াইডেন মনে হচ্ছে, এবং হাইলার হাইলার রিজনেও মনে হচ্ছে একটা সাবটিস্যু অপাসিটি দুই সাইডে বাইল্যাটারাল। এটা হচ্ছে, এটা লিম্ফোমার কেস ছিল গত যেটা দেখলাম আমরা, বাইল্যাটারাল প্যারাট্রাকেল স্ট্রাইপটা ওয়াইডেন আছে। এর সাথে আমাদের রেট্রোস্টার্নাল গয়টার, এটা আমরা যেটা দেখতে পাচ্ছি রেট্রোস্টার্নাল গয়টার, এটাও পরীক্ষায় আসছে। আরেকটা আসছে যেটা আমরা বললাম, এর আগে বলছি মায়াস্থেনিয়া গ্রাভিস, এটা পরীক্ষায় আসছে একবার। মায়াস্থেনিয়া গ্রাভিসের যেটা হয় সেটা হচ্ছে যে মাসলের যে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর আছে, অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরে এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, এবং এটার কারণে মাসল কন্ট্রাকশনটা অ্যাবনর্মাল হয়, এবং চোখের এবং ফেসিয়াল মাসল গুলো বেশি অ্যাফেক্টেড হয়। চোখের ক্ষেত্রে আইলিড ড্রপিং হতে পারে। এখন এখানে মায়াস্থেনিয়া গ্রাভিস, আমার ছবিটা যদিও অ্যাপ্রোপ্রিয়েট না, এটা কিন্তু রেট্রোস্টার্নাল গয়টার, আমি জাস্ট একটু বলতেছি। এখানে গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশন হচ্ছে থাইমিক হাইপারপ্লাসিয়া, থাইমোমা, থাইমিক সিস্ট। এর সাথে আরো কিছু অটোইমিউন ডিজিজ যেমন থাইরয়েডাইটিস, এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস। এখন রেডিওলজিক্যাল ফিচারের মধ্যে আলটিমেটলি থাইমোমা, থাইমিক হাইপারপ্লাসিয়া, তারপরে রিউমাটয়েড আর্থ্রাইটিস, থাইরয়েডাইটিস, এই ফিচারগুলোই বিবরণ করা আছে। আচ্ছা, আমরা যেটা এখন আছি সেটা হচ্ছে রেট্রোস্টার্নাল গয়টার। এখানে আমরা যে লেশনটা দেখতে পাচ্ছি, এটা দেখা যাচ্ছে ট্রাকিয়াকে এটা ডিসপ্লেস করছে, এবং এটা সুপ্রামেডিস্টাইনাম থেকে নেকের দিকে এক্সটেনশন হচ্ছে। এবং আমরা যদি ক্লাভিকুলের উপরের পার্টটা একটু দেখি, বিশেষ করে লেফট সাইডে, এখানে কিন্তু আপার মার্জিনটা ক্লিয়ারলি ডিফাইন্ড না। সেখান থেকে আমরা চিন্তা করি যে লেশনটা সামনের দিকে আছে, এবং এটার ক্ষেত্রেও একই অবস্থা। যদি এটা দেখি, এটারও একই অবস্থা।
এটাও দেখা যাচ্ছে, তবে ক্লাভিকুলার উপরের পার্ট এখানে খুব বেশি ক্লিয়ার না। এবং সিটি স্ক্যান যদি করি সেক্ষেত্রে এইটা আলাদা একটা ছবি। রেট্রোস্টার্নাল গয়টারটা অনেক সময় ট্রাকিয়ার পিছন দিকেও চলে যেতে পারে, ট্রাকিয়া এবং ইসোফেগাসের মাঝখানেও থাকতে পারে। এবং খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার হচ্ছে যে এর ভিতরে ক্যালসিফিকেশন থাকে। যখন আমরা নেকে সফট টিস্যু পাই, ক্যালসিফিকেশন যদি পাই, তখন আমরা কিন্তু গয়টার একটা চিন্তা করি, এবং এখানে আমরা ক্যালসিফিকেশনটা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। যদি এখানেও যদি র্যাপিডলি সাইজটা ইনক্রিজ করে, সেক্ষেত্রে এখানেও আমরা চিন্তা করব হেমোরেজ হতে পারে এর ভিতরে। আর T1 এ T2 তে এমআরআই এর ক্ষেত্রে মোটামুটি যে নরমাল ফর্মুলা, T1 এ আইসো 2 হাইপো, T2 তে হাইপার, এটা এটার ক্ষেত্রেও প্রযোজ্য। আহ, এখানে আমরা দেখি, এটা সর্বশেষ ছবি আজকে ডিসকাশনের। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিয়র মাস উপরের দিকে একটু এক্সটেনশন আছে, ক্লাভিকুলার উপরে ল্যাটারাল বর্ডারটা খুব ভালোভাবে ডিফাইন করা যাচ্ছে না, সেটা থেকে আমরা মনে করতে পারি সামনের দিকের লেশন। এবং সামনের দিকের লেশনের খুব গুরুত্বপূর্ণ একটা ডিফারেন্সিয়াল হচ্ছে থাইরয়েড, যেটা এটার ক্ষেত্রে রেট্রোস্টেনাল গয়টার। ওকে, আমাদের আজকে ডিসকাশনটা আমি এখানে শেষ করতেছি। আপনাদের যদি কারো কোনো কিছু অ্যাড করার থাকে বা কিছু যদি কোয়ারি থাকে। আমরা সবার প্রথমে যেটা দেখছি আজকের মধ্যে, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল, মেডিস্টিনাল নিউরোজেনিক টিউমার। এটা যখন আমরা একটা লাং লেশন এবং লাংস এর বাইরের লেশন চিন্তা করি, মেডিস্টিনাল লেশন একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্সিয়াল হচ্ছে নিউরোজেনিক টিউমার। যদি এটা পোস্টেরিয়র মেডিস্টিনাল হয় সবচেয়ে কমন। এর সাথে আমরা মেডিস্টিনাল কিছু সিস্ট দেখলাম, যেমন প্লুরোপেরিকার্ডিয়াল সিস্ট, ব্রঙ্কোজেনিক সিস্ট, ইসোফেজিয়াল ডুপ্লিকেশন সিস্ট, নিউরোএন্টারিক সিস্ট। এর মধ্যে নিউরোএন্টারিক সিস্ট, এটার সাথে ভার্টিব্রাল অ্যানোমালি গুলো অ্যাসোসিয়েটেড থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। থাইমিক লেশনের মধ্যে থাইমোমাটা পরীক্ষায় আসছে, এবং থাইমোমার সাথে গুরুত্বপূর্ণ একটা অ্যাসোসিয়েশন হচ্ছে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, যেটা সেটা হলো মায়াস্থেনিয়া গ্রাভিস, এটাও আলাদাভাবে পরীক্ষায় আসছে। এবং মায়াস্থেনিয়া গ্রাভিস যদি আসে সেক্ষেত্রেও আমাদেরকে থাইমোমার ফিচার গুলো আনতে হবে, অ্যাসোসিয়েটেড রিউমাটয়েড আর্থ্রাইটিস, থাইরয়েডাইটিস, এই ফিচার গুলো আমরা নিয়ে আসতে পারি। এবং রেট্রোস্টেনাল গয়টার একটা, যেটা সবার শেষে আমরা জাস্ট ছবি থেকে দেখলাম, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় অনেক আগে আসছে। ওকে, আপনাদের কিছু মনে হচ্ছে অ্যাড করার ইচ্ছা নেই। আমি তাহলে আজকে এখানেই শেষ করছি। সকলকে আমি কথা শুনতে পাচ্ছি না ভালো করে, একটু বেশি সাউন্ড মনে হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। অ্যান্টেরিয়র মেডিস্টিনাম, ও আচ্ছা, আমি তার শুরু থেকে আরেকটু ওভারভিউ করি। এটা যদি দেখি, হ্যাঁ, এটা আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়, যেমন সিলেট সাইনটা একটু রাখতে হয়, যে কার্ডিয়াক সিলেট লস্ট হয়েছে কিনা। কার্ডিয়াক সিলেটের মধ্যে যদি রাইট হার্ট বর্ডারের ক্ষেত্রে প্রযোজ্য যেটা, সেটা হচ্ছে রাইট হার্ট বর্ডার যদি লস্ট হয় বা অবস্কিউর হয়ে যায়, সেক্ষেত্রে লেশনটা সামনের দিকে। এখন যদি লেফট সাইডের কথা চিন্তা করি, এদিকে অ্যাortic নাকল একটা আছে, যেটা হলো পিছন দিকে চলে যায়। আমরা জানি অ্যাসেন্ডিং অ্যাওর্টা সামনে থেকে উঠতেছে, তারপরে আর্চ অফ দ্য অ্যাওর্টা, এবং তারপরে ডিসেন্ডিং অ্যাওর্টা। এই পার্টটা আর্চ অফ দ্য অ্যাওর্টার পিছনের পার্ট, এবং ডিসেন্ডিং অ্যাওর্টা এটা পিছনের দিকে থাকে। তো যদি একটা লেশন পিছনের দিকে থাকে, লেফট সাইডের ক্ষেত্রে কিন্তু পিছনের দিকে থাকলে বুঝতে হবে যে এটা ডিসেন্ডিং অ্যাওর্টা এবং আর্চ অফ দ্য অ্যাওর্টার পোস্টেরিয়র পার্টের সাথে লেগে আছে। তখন কিন্তু বর্ডারটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন না, তার মানে লেশনটা পিছনের দিকে, মানে যদি অ্যাওর্টিক নাকলটা বোঝা না যায়। কিন্তু রাইট সাইডে যদি আমরা বর্ডারটা বুঝতে না পারি, রাইট হার্ট বর্ডার, সেক্ষেত্রে এটা আবার সামনের লেশন চিন্তা করতে হয়। এখানে আমরা যেটা দেখতেছি যে এখানে আমরা হার্ট বর্ডারটা বুঝতে পারতেছি, তার মানে লেশনটা সামনে নাই। তারপরে আবার হাইলাম ওভারলে সাইন, যেটা হাইলার ভেসেল গুলো নর্মাল কোর্সে এখানে দেখা যাচ্ছে, তার মানে হাইলামেও লেশনটা নাই। যদি সামনেও না থাকে, হাইলামেও না থাকে,
সেক্ষেত্রে আমাদেরকে পোস্টেরিয়র মেডিস্টাইনাল লেশন চিন্তা করতে হচ্ছে এই ছবিটার ক্ষেত্রে। এটা আমরা সিলুয়েট সাইন এবং হাইলাম ওভারলে সাইন দুইটা দিয়ে চিন্তা করতেছি। আহ, চিন্তা করে আমরা এটা চিন্তা করলাম, আমাদের ডিসিশন হচ্ছে এটা পোস্টেরিয়র মেডিস্টাইনাল লেশন, এবং ল্যাটারাল ভিউ করে আমরা কনফার্ম করতে পারি, সিটি করলে তো একেবারে ক্লিয়ার হয়ে যাবে সব। আচ্ছা, এরপরে যেটা এইটা এটা যেহেতু এটা হচ্ছে, যদি আমরা চিন্তা করি, যেটা আমি অলরেডি বলে ফেলছি, যে এই লেশনটা যদি পিছনে থাকতো, তখন এটা কিন্তু অ্যাওর্টা, আর্চ অফ দ্য অ্যাওর্টার পোস্টেরিয়র পার্ট এবং ডিসেন্ডিং অ্যাওর্টার সাথে লেগে থাকতো যদি পিছনে থাকতো। আহ, যদি একসাথেই লেগে থাকতো তাহলে দুইটা টিস্যুকে প্লেন এক্সরেতে আলাদা করে বোঝা যেত না। যেহেতু বোঝা যাচ্ছে, তার মানে এটা পিছনে নাই, লেশনটা পিছনে নাই, লেশনটা আছে হলো সামনের দিকে। আচ্ছা, এটা গেল একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে সার্ভাইকো থোরাসিক সাইন। সার্ভাইকো থোরাসিক সাইন মানে হচ্ছে একটা লেশন উপরের দিকে এক্সটেনশন হবে, ক্লাভিকুলার উপরের দিকে এক্সটেনশন হবে হবে নেকের দিকে। কিন্তু যদি আমরা আপার ক্লাভিকুলার উপরের পার্টে ল্যাটারাল বর্ডারটা ডিফাইন করতে পারি, ওয়েল ডিফাইন করতে পারি, সেক্ষেত্রে লেশনটা হচ্ছে পেছনের দিকে থাকবে। এবং যদি ল্যাটারাল বর্ডারটা ওয়েল ডিফাইন যদি না হয়, অবসকিউর যদি থাকে, সেক্ষেত্রে লেশনটা সামনের দিকে। এখন এটা নিচের দিকে, এটার ব্যাখ্যাটা হচ্ছে, যদিও কাটটার নিচের, ব্যাখ্যাটা হচ্ছে যখন একটা লেশন নেকের দিকে উপরের দিকে যদি চিন্তা করি, আহ লাংসের সাথে যদি লেগে থাকে, সেক্ষেত্রে কিন্তু লাং এবং এই সফট টিস্যুর মধ্যে অনেক বেশি ডিফারেন্স থাকবে হাউসফেল ইউনিটের। এবং প্লেন এক্সরেতে এই আমরা বুঝতে পারবো যে একটা ওয়েল ডিফাইন্ড আউটলাইন। কিন্তু যখন আমরা নেকের দিকে থাকি, উপরের দিকে থাকি, তখন কিন্তু লাং এর অ্যাপেক্সটা থাকে পেছনের দিকে, এবং সামনের দিকে বিভিন্ন ধরনের সফট টিস্যু থাকে। সামনের দিকে বিভিন্ন ধরনের সফট টিস্যু থেকে এই আহ, যে থাইরয়েড ইনলার্জমেন্ট হচ্ছে, সামনে যেহেতু এমনিতেই সফট টিস্যু আছে, ওই সফট টিস্যু থেকে এই সফট টিস্যুটা আলাদা করা যায় না, কন্ট্রাস্ট ডিফারেন্সটা খুব বেশি ভালো হয় না, সেক্ষেত্রে ল্যাটারাল বর্ডারটা ভালোভাবে বোঝা যায় না। এটা আমার অন্য ছবি ছিল, সেটা থাকলে ভালো হতো, এর আগে আমরা ডিসকাস করছিলাম। আহ এইটা যদি চিন্তা করি, এইটা লেশনের কারণে আমরা রাইট হার্ট বর্ডারটা বুঝতে পারতেছি না। তো এটা হচ্ছে সামনের দিকের লেশন, একটা আমাদের সিদ্ধান্ত হতে পারে। এটার ক্ষেত্রেও একই কথা, হার্ট বর্ডারটা বুঝতে পারতেছি না। এখানে একটু কনফিউশন হতে পারে। সবসময় আমাদের কি সব বিষয়ে যে একবার সিদ্ধান্ত নিতে পারবো তা না, কিছু কনফিউশন থাকবে, আমাদেরকে আলটিমেটলি সিটি দিয়েই কনফার্ম করতে হবে। তবে এখানে যদি আমরা দেখি, হাইলার এইরকম রেশনকে আমরা লিম্ফ্যাডিনোপ্যাথিও বলতে পারি, যেটা একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্সিয়াল। তারপর আমাদের টেরাটম একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্সিয়াল যদি অ্যান্টেরিয়র মেডিস্টাইনাল চিন্তা করি। আচ্ছা, এটার ক্ষেত্রে কয়টার, এটা যদি আমরা সার্ভাইকোথোরাসিক সাইন চিন্তা করি, যে ক্লাভিকুলের উপরের পার্টের ল্যাটারাল বর্ডারটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু লেশন তো একটা উপরে আছে, এটা আমরা ক্লিয়ারলি বলতে পারি, কারণ ট্রাকিয়াকে এটা ডেভিয়েট করছে রাইটের দিকে। আর লেশনের ল্যাটারাল বর্ডারটা যেহেতু আমরা বুঝতে পারতেছি না, তার মানে লেশনটা সামনের দিকে আছে, যেটা সার্ভাইকোথোরাসিক সাইন। এটার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, ক্লাভিকুলার উপরের পার্টে ল্যাটারাল বর্ডারটা আমরা ভালোভাবে বুঝতে পারতেছি না, তার মানে আমরা চিন্তা করবো এটা সামনের দিকের একটা লেশন। আর এটা একটু মানে নরমালি রেট্রোস্টার্নাল গয়টারটা ট্রাকিয়ার সামনের দিকে থাকার কথা, কিন্তু অ্যাটিপিক্যাল এক্সাম্পল এটা, ট্রাকিয়ার পিছনেও এক্সটেনশন থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ট্রাকিয়া এবং ইসোফেগাসের মাঝখানে এই পার্টটা থাকবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া এই জায়গায় ওয়ালাইকুম তো আসসালাম। মানে ক্লাসিফিকেশন আছে, তাহলে এটা টেরাটোমা না বলবো না কেন ভাইয়া? আহ বললাম মানে আপনার ডিফারেন্সিয়াল তো আহ এই তিন চারটাই হবে। এখন এটাকে আমাদেরকে ফলো করতে হবে উপর থেকে নিচে, উপর থেকে নিচে ফলো করতে হবে, যে এই লেশনটা থাইরয়েডের সাথে, থাইরয়েডের লোবের সাথে কন্টিনিউয়াস কিনা। যদি থাইরয়েডের লোবের সাথে কন্টিনিউয়াস হয়, সেক্ষেত্রে আহ গয়টার একটা ডিফারেন্সিয়াল, এবং তখন গয়টার দিকে বেশি যাবে। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। ওকে,
তাহলে আমাদের ডিসকাশনটা আমরা আজকে এখানেই শেষ করি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।